আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে এডুভার্স বাই তুর্যতে স্বাগতম। আজকে আমরা করব হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভের 18-19 সালের বায়োলজি কোশ্চেন সলভ। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে 1 নম্বর কোশ্চেন ছিল বাঘের বৈজ্ঞানিক নাম কি? বাঘের বৈজ্ঞানিক নাম কি? তো আমরা সকলেই জানি যে তোমার হচ্ছে যে এই ধরনের জানোয়ার টাইপের যে সকল হিংস্র পশু আছে এগুলোর সামনে তোমার যেমন বাঘ, সিংহ এগুলোতে কি হয়? প্যান্থেরা। তো অপশন থেকে তোমার হচ্ছে ছিল প্যান্থেরা। এই জায়গাতে যেটা আছে সেটা হচ্ছে পারডাস। টাইগ্রেস কিন্তু নেই এই জায়গাতে। এই কোশ্চেনের টুইস্ট হচ্ছে এই জায়গাতে প্যান্থেরা পারডাস। এটা মূলত হচ্ছে তোমার চিতাবাঘের জন্য। এটা মূলত কিসের জন্য ভাইয়া? চিতাবাঘের জন্য। আর আরেকটা মনে রাখবা সেটা হচ্ছে প্যান্থেরা লিও। এটা কার? সিংহের। এটা হচ্ছে তোমরা মনে রাখবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য এটাও মনে রাখবা। প্যান্থেরা লিও এটা হচ্ছে সিংহের। আর আমরা যেগুলো জানি যে হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস বা টাইগ্রেস, এটা কিন্তু হচ্ছে এই জায়গাতে অপশনেই নেই। অপশনে কি ছিল? প্যান্থেরা পারডাস। অর্থাৎ চিতাবাঘের যে বৈজ্ঞানিক নাম ওইটা এই জায়গাতে কি বাঘের বৈজ্ঞানিক নাম। এরপরে চলো 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে কোনো ব্যাঙ কখন সক্রিয় হয়? কোনো ব্যাঙ কখন সক্রিয় হয়? এখন এই জায়গাতে অপশন আছে সকালে, দুপুরে, বিকেলে, রাতে। তো তোমাদের এই জায়গাতে মূলত এই কোশ্চেনটা হচ্ছে আউট অফ সিলেবাস। বাট তোমাদের আউট অফ সিলেবাস থেকেও 3-4টা কোশ্চেন আসতে পারে। তো আমরা এটার অ্যান্সার দেখে নেব। সেটা হচ্ছে কি? রাতে। এটার উত্তর কি ভাইয়া? রাতে। কোনো ব্যাঙ হচ্ছে তোমার 6 মাস ঘুমাতে পারে, আবার 6 মাস এটা কি অ্যাক্টিভ থাকতে পারে। একটানা 6 মাস পর্যন্ত ঘুমাতে পারে, আবার 6 মাস পর্যন্ত কি অ্যাক্টিভও থাকতে পারে একটানা। তো এটা তোমার মূলত মাটির গর্তে বাস করে বা ফাঁকা জায়গায়। এটা রাত্রের বেলায় সক্রিয় হয়। কখন সক্রিয় হয়? রাতে। কোনো ব্যাঙ কখন সক্রিয় হয়? রাতে। এরপরে 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনটা ছিল ভাইয়া পরিণত মানব কঙ্কালে, পরিণত মানব কঙ্কালে কতটি অস্থি থাকে? এটা আমি মনে করি যে সবারই জানা উচিত বা সকলেই জানো তোমরা। সেটা হচ্ছে কি 206টি। পরিণত মানব কঙ্কালে কতটি অস্থি থাকে? 206টি। এরপরের কোশ্চেনটা ছিল 4 নাম্বারে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? এটাও আমরা সকলেই জানি। সেটা হচ্ছে কি 4টি। তোমার ওই যে আমরা পড়ছি বাম এট্রিয়াম, ডান এট্রিয়াম, বাম ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল, যেটাতে বাংলায় হচ্ছে কি অলিন্দ আর নিলয়। তো এরপরে চলো 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেন হচ্ছে তোমার সিলোমবিহীন প্রাণী। সিলোম কয় প্রকার হয় মূলত প্রাণীর? একটা হচ্ছে তোমার সিলোমবিহীন, একটা অপ্রকৃত সিলোম, একটা প্রকৃত সিলোম। তো সিলোমবিহীন পর্ব কোনটি? বিহীন পর্ব। তোমার সিলোমবিহীন পর্ব হচ্ছে পরিফেরা আর কি নিডারিয়া, নিডারিয়া সরি, পরিফেরা এবং নিডারিয়া। সিলোমবিহীন পর্ব কোনটি? পরিফেরা আর নিডারিয়া। আর যদি তুমি মনে রাখতে চাও ইসের জন্য, সেখানে তোমার হচ্ছে অপ্রকৃত, অপ্রকৃত সিলোম থাকে কিসে কিসে ভাইয়া? সেটা থাকে, ও আরেকটা এই জায়গাতে বাদ গেছে, সেটা হচ্ছে সিলোমবিহীনে প্লাটিহেল মিনথিস থাকে। প্লাটিহেল মিনথিস। অপ্রকৃত, অপ্রকৃত থাকে কাতে ভাইয়া? নেমাটোডা, শুধুমাত্র নেমাটোডারে কি থাকে? অপ্রকৃত সিলোম থাকে। এরপরে প্রকৃত সিলোম। প্রকৃত সিলোম থাকে ভাইয়া তোমার যেগুলো বাদ আছে সবগুলো, এই যে মলাস্কা, কর্ডাটা যেগুলো আছে সবগুলোতেই কি থাকে ভাইয়া? প্রকৃত সিলোম থাকে। এরপর আমরা চলে যাব 6 নাম্বার কোশ্চেনে।
আর একটা জিনিস মনে রাখবা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যেমন কোশ্চেন রিপিট হয়, তেমন আরেকটা জিনিস হয়, যেই জায়গা থেকে কোশ্চেন থাকে ঠিক তার পরের বছর তার আশেপাশেরই 3-4 লাইনের মাঝ থেকে কোশ্চেন থাকে। যেমন এই যে সিলমবিহীন পড়লাম, এটা হচ্ছে কি প্রাণীর বৈশিষ্ট্যর ভিতরে আছে, প্রাণীর শ্রেণীবিন্যাস চ্যাপ্টারে। তো তোমরা দেখবা যে প্রত্যেকবারই ওই প্রাণীর শ্রেণীবিন্যাস থেকে প্রাণীর যে কোনো একটা পর্বের বৈশিষ্ট্য দিয়ে কোশ্চেন আসে। যেমন কোনটার রক্ত সংবহন বদ্ধ, কোনটার পরিপাকতন্ত্র মালপিজিয়ান নালিকা, কোনটার পরিপাকতন্ত্র হচ্ছে তোমার হচ্ছে ই তোমার পরিপূর্ণ, কোনটার অসম্পূর্ণ, এই টাইপের কোশ্চেন আসে। তো এরপরে চলো আমরা 6 নাম্বার কোশ্চেনে চলে যাই। মানুষের দশম করটিক স্নায়ু। দশম করটিক স্নায়ু। দশম করটিক স্নায়ুকে কি বলে ভাইয়া? তোমরা যদি পড়ে থাকো তাহলে জানবা যে দশম করটিক স্নায়ুটা হচ্ছে কি ভেগাস স্নায়ু। আমাদের ভেগাস স্নায়ু কি দশম করটিক স্নায়ু। এরপরে তোমরা এই জায়গা থেকে কি কি মনে রাখতে পারো, সেটা মনে রাখতে পারো হচ্ছে নবম করটিক স্নায়ুকে কি বলে, এটা হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল। এরপরে তুমি মনে রাখতে পারো হচ্ছে এই জায়গা থেকে 8 নাম্বারটা, 12 নাম্বারটা। 8 নাম্বারটা কি আছে ভাইয়া? 8 নাম্বারটা হচ্ছে আমাদের অডিটরি স্নায়ু। 8 নাম্বারটা অডিটরি স্নায়ু। 12তমটা কি ভাইয়া? 12তমটা হচ্ছে তোমার হাইপোগ্লোসাল। এরপরে আসো 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বারে আছে মানুষের কোষের পাওয়ার হাউস কোনটি? কোষের পাওয়ার হাউস কোনটি? এটা আমরা সকলেই জানি, সেটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। কোষের পাওয়ার হাউস কি? সরি, মাইটোকন্ড্রিয়া। এখন এইটার সাথে তোমরা আরো কিছু জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে আমাদের গোলজি বডি বা গোলজি বস্তু, এটা কি কার্বোহাইড্রেট তৈরির কারখানা। এরপরে কোষের ট্রাফিক পুলিশ। তারপরে তুমি যখন হচ্ছে রাইবোজোমের ক্ষেত্রে যাবা, কি তোমার হচ্ছে প্রোটিন সংশ্লেষের কারখানা বা প্রোটিন তৈরিরই। এরপরে তোমার কোষের রান্নাঘর কি উদ্ভিদ কোষে, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তো এই টাইপের অনেকগুলো কোশ্চেন আছে, এইগুলো তোমরা কি করবা মনে রাখবা। এরপরে আসো 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে শর্করায় কার্বন অনুপাত হাইড্রোজেন অনুপাত অক্সিজেন। তার মানে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত কত কত? তাহলে এটার অনুপাত হবে হচ্ছে তোমার 1:2:1। কারণ কি আমরা পড়ি যখন কি পড়ি, তোমার শর্করার সংকেত কি পড়ো? C6H12O6। এটাকে যদি তুমি এই আকারে লেখো এইভাবে অনুপাত আকারে, এবার 6 দিয়ে যদি প্রত্যেকটা অনুপাতকে ভাগ করো, কি হবে? 1:2:1। আশা করি বুঝতে পারছো। এরপর আসো 9 নাম্বার। ছত্রাকে সঞ্চিত থাকে কোন খাদ্য? ছত্রাকে সঞ্চিত খাদ্য। ছত্রাকে কোন খাদ্য সঞ্চিত থাকে ভাইয়া? এটা মনে রাখবা হচ্ছে গ্লাইকোজেন। ছত্রাকে গ্লাইকোজেন সঞ্চিত থাকে। এই গ্লাইকোজেন মানবদেহেও সঞ্চিত থাকে। আমরা যখন অতিরিক্ত খাবার খাই তখন আমাদের অতিরিক্ত গ্লাইকোলিপিড বা ইটা কি হয় তোমার হচ্ছে, সরি যদি কোনো ভুল হয়ে থাকে, এটা গ্লাইকোলিপিড না, সম্ভবত একটু চেঞ্জ আছে। তো এটা হচ্ছে অতিরিক্ত শক্তিটা তোমার হচ্ছে গ্লাইকোজেন হিসাবে কি হয় সঞ্চিত অবস্থায় থাকে। এরপরে হচ্ছে 10 নাম্বার, শালবনের প্রধান বৃক্ষ। এটাও তোমাদের আউট অফ সিলেবাস কোশ্চেন, যদিও এটা 18-19-এর কি সিলেবাসের কোশ্চেন। শালবনের প্রধান বৃক্ষ, এটার হচ্ছে এই জায়গাতে শাল, যেহেতু এই জায়গাতে শালের অপশনটাই নাই, হবে কি উত্তর তো হবে শাল, কিন্তু এই জায়গাতে কি শাল অপশন নাই, এই জায়গাতে শালের বৈজ্ঞানিক নাম আছে। শালের বৈজ্ঞানিক নাম কি? শরিয়া রবাস্টা। এরপরে যাব ভাই আমরা 11 নাম্বার কোশ্চেনে। 11 নাম্বার কোশ্চেনটা তোমাদের মালভেসি পোয়েসির যে চ্যাপ্টারটা পড়ছো তোমরা, সেই চ্যাপ্টারের কোশ্চেন।
ধানের পুষ্পমঞ্জরির ধরন কি? ধানের পুষ্প মঞ্জুরির ধরন, এটা জেনে রাখবা, এটা হচ্ছে কি স্পাইকলেট। এটা কি ভাইয়া? স্পাইকলেট। ধানের পুষ্পমঞ্জুরি কি? স্পাইকলেট। এরপরে 12 নাম্বার, কোন উদ্ভিদকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? এখন জীবন্ত জীবাশ্ম মূলত কি? জীবন্ত জীবাশ্ম হচ্ছে যেই প্রজাতির উদ্ভিদের ম্যাক্সিমাম কি বিলুপ্ত হয়ে গেছে, কিছু অংশ এখনো আমরা পৃথিবীতে পাই, বা কিছু প্রজাতির আমরা এখনো পৃথিবীতে পাই, সেটা হচ্ছে কি জীবন্ত জীবাশ্ম। তো জীবন্ত জীবাশ্ম কি? এই সেম একই চ্যাপ্টারে তোমাদের ছিল, দেখবা, সেটা হচ্ছে সাইকাস। এখন এই জায়গাতে অপশনে সরাসরি সাইকাস নেই, সাইকাসের একটা প্রজাতির নাম দেয়া আছে, সাইকাস পেকটিনাটা। সাইকাস পেকটিনাটা। এখন একটা জিনিস হচ্ছে ভাইয়া, তোমার সাইকাস পেকটিনাটার জায়গায় সাইকাস সার্সিনালিস থাকতে পারে, বা সাইকাস রেভুলোটা থাকতে পারে, যেটা থাকবে সেটাই। মূলত আমাদের ফোকাসের জায়গায় এই জায়গাতে কি সাইকাস। এরপরে আসো 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্নটা হচ্ছে উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। তাইলে উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান। তো উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান কয়টা ভাইয়া? অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে 17টা। এর ভিতরে আর একটা জিনিস তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে মাইক্রো আর ম্যাক্রো কতগুলো করে থাকে। যে মাইক্রো উপাদান কতগুলো, ম্যাক্রো উপাদান কতগুলো, এখন আমরা সেই আলোচনায় যাব না। এখন আমরা চলে যাব 14 নাম্বার করতে। সরি, একটা মিস গেছে। ও, কোন পরিবারের উদ্ভিদ থেকে তুলা পাওয়া যায়? কোন পরিবারের উদ্ভিদ থেকে তুলা পাওয়া যায়? এটার উত্তর কি হবে ভাইয়া? এটার উত্তর হবে হচ্ছে তোমার মালভেসি। মালভেসি। আমরা যে মালভেসি পোয়েসি পড়ছি, এর ভেতরে হচ্ছে তোমার মালভেসি গোত্রের বা পরিবারের উদ্ভিদ থেকে আমরা কি পাই? তুলা পাই। এরপরে 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর কোশ্চেন আছে হচ্ছে নিষেকের পরে গর্ভাশয়ে রূপান্তরিত হয়ে কি পরিণত হয়? এই জিনিসটা মনে রাখবা, সেটা হচ্ছে কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। তোমার নিষেকের পর গর্ভাশয় কিসে পরিণত হয়? কোশ্চেনটা একদম ইজি, উত্তরও ইজি, সেটা হচ্ছে কি ফল। এরপরে 16 নম্বর কোশ্চেন, সবাত শোষণের প্রাথমিক বা প্রথম ধাপ। যে কোনো শোষণের প্রথম ধাপ কি হয় তোমার? সরি, এটা তো ব্যাস না। তোমার হচ্ছে যে সবাত শোষণের প্রথম ধাপ কি হয়? তোমার হচ্ছে গ্লাইকোলাইসিস। কোন ধাপ ভাইয়া? গ্লাইকোলাইসিস। সবাত শোষণের প্রথম বা প্রাথমিক ধাপ হচ্ছে কি গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা চলে যাব 17 নাম্বার। তো যদি এই জায়গাতে সবাতের জায়গায় অবাদ দেয়, তারপরেও কিন্তু কি হবে? উত্তরটা গ্লাইকোলাইসিসই হবে, কারণ গ্লাইকোলাইসিস কি একটা অভিন্ন ধাপ, যেটা কি দুই শোষণেরই প্রাথমিক ধাপ। এরপরে চলে যাব কোথায়? 17 নম্বর কোশ্চেনে। মার্কারটা চেঞ্জ করে নিই একটু। বাস্তুতন্ত্রে বিয়োজক হিসেবে কাজ করে। বাস্তুতন্ত্রে বিয়োজক। তো বাস্তুতন্ত্রে বিয়োজক হিসেবে কাজ করে কি ভাইয়া? মনে রাখবা ব্যাকটেরিয়া। কি কাজ করে? ব্যাকটেরিয়া। এরপরে আসো 18 নম্বর কোশ্চেনে। 18 নম্বর কোশ্চেন কি আছে ভাইয়া? কোন ধরনের উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়? কোন ধরনের উদ্ভিদে
জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। কোন ধরনের উদ্ভিদ ভাইয়া? তোমরা যদি জেনে থাকো সেটা হচ্ছে লবণাক্ত উদ্ভিদ, অর্থাৎ সামুদ্রিক যে সকল উদ্ভিদ আছে বা সমুদ্রের ইবে আমাদের ম্যানগ্রোভেও এই ধরনের অনেক উদ্ভিদ আছে। আর লোনা পানির ইসে তোমার উদ্ভিদ জন্মাই না, এই জন্য এটা কি হবেই না। এই যাতে জলজ উদ্ভিদ অপশনে ছিল এই জন্য আর কি। এরপরে 19 নাম্বার, সার্বজনীন রক্তদাতা। সার্বজনীন রক্তদাতা অর্থাৎ সবাইকে রক্ত দিতে পারে কোন গ্রুপ ভাইয়া? সেটা হচ্ছে ও গ্রুপ। সর্বজনীন রক্তদাতা কোন গ্রুপ? ও গ্রুপ। এর কারণ হচ্ছে তোমার কি অ্যান্টিজেন আর এইচ ফ্যাক্টর। এরপরে চলো 20 নাম্বার প্রশ্ন। 20 নাম্বার প্রশ্ন হচ্ছে গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কোনটিকে? মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটুইটারি গ্রন্থিকে। এটা তোমরা আশা করি সবাই জানো, যারা এতদিন ধরে দিয়ে আসছো, অ্যাডমিশন দিয়ে আসছো। এটা একটা কমন কোশ্চেন। মাস্টার গ্ল্যান্ড হচ্ছে কি পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি। এরপরে 21 নাম্বার। 21 নাম্বার কোশ্চেন আছে নিচের কোনটি জলজ উদ্ভিদ? এখন জলজ উদ্ভিদের যখন বৈজ্ঞানিক নামকরণ করতে যাবা, তখন এই হাইড্রো বা হচ্ছে হাইড্রিলা শব্দটা সবসময় থাকবে। মনে রাখবে যে জলজ উদ্ভিদের যখন তুমি বৈজ্ঞানিক নামকরণ করতে যাবা, তখন কি হাইড্রো বা হাইড্রিলা এই জায়গাতে অবশ্যই থাকবে। আমরা যেগুলো হচ্ছে যে মোটামুটি একাডেমিকে পড়ি, এইগুলো সবগুলোতেই কি হাইড্রো বা হাইড্রিলা যুক্ত থাকে। তাইলে এই জায়গাতে অপশনে ছিল হাইড্রিলা ভার্টিসিলাটা। এরপরে হচ্ছে 22 নাম্বার কোশ্চেন, সেল শব্দের প্রবর্তক। যারা কোষ অধ্যায়টা খুব ভালো মতো পড়ছো, প্রথম দিকেই তোমাদের জানা উচিত যে সেল শব্দের প্রবর্তককে। সেল শব্দের প্রবর্তক হচ্ছে রবার্ট হুক। সেল শব্দের প্রবর্তককে রবার্ট হুক। উনি হচ্ছে একটা বোতলের সিপির মুখ থেকে কি করছিল, তোমার কোষেরই দেখতে পাইছিল, সেটাকে নাম দিছিল সেল। এরপরে হচ্ছে আমরা চলে যাব 23 নাম্বার কোশ্চেনে। 23 নাম্বার কোশ্চেন হচ্ছে তোমার দ্বিপদ নামকরণ প্রথার প্রবর্তক, অর্থাৎ দ্বিপদ নামকরণের প্রবর্তক। এটা চোখ বন্ধ করে পারা উচিত তোমাদের। কে ভাইয়া? ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। এরপর আসো ভাইয়া, আমার হচ্ছে মস্কা ডোমেস্টিকা কোন পর্বের প্রাণী? মস্কা ডোমেস্টিকা কোন পর্বের প্রাণী? আশা করি তোমরা সকলেই এটা পারো। সেটা হচ্ছে আর্থ্রোপোডা। কোন গোত্রের? আর্থ্রোপোডা বা পর্বের, সরি পর্বের। তোমার হচ্ছে এটা গৃহমাছির যেই ইটা আছে, এটা হচ্ছে গৃহমাছি। মস্কা ডোমেস্টিকা হচ্ছে গৃহমাছি বা মাছির বৈজ্ঞানিক নাম। এরপরে আসো 25 নাম্বার প্রশ্ন। 25 নাম্বার প্রশ্ন কি আছে ভাইয়া? ক্যাভিয়া পোরসিলাস একটি কি? ক্যাভিয়া পোরসিলা। এটা যারা বৈজ্ঞানিক নামগুলো খুব ভালো করে পড়ছো, তারা সকলেই জানো এটা হচ্ছে কি ভাইয়া? গিনিপিগ। আর গিনিপিগ কি স্তন্যপায়ী প্রাণী। গিনিপিগ কি স্তন্যপায়ী প্রাণী। তাইলে ক্যাভিয়া পোরসেলিস কি স্তন্যপায়ী প্রাণী। এই ছিল হচ্ছে তোমাদের 2018-19 বায়োলজি থেকে আসা 25টা কোশ্চেনের সমাধান। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এবং দেখা হবে তোমাদের সাথে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোনো একটি ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম।